হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায়ে বসে দেখি 15.1 এর 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগে অলরেডি এই অধ্যায়ের 4টে ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। তো শুরু করা যাক। তো 12 নম্বর অঙ্ক শুরু করার আগে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণ কি করে বের করব আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা মনে করছি এই হচ্ছে একটা আয়তক্ষেত্র আর এটি হচ্ছে তার কর্ণ। তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণ আমরা কি করে বের করব সেটা দেখি। তাহলে এই আয়তক্ষেত্রে এটাকে বলা হবে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কর্ণ। কর্ণ দুটো থাকে, এইটাও আমরা কর্ণ বলতে পারি। তো আমরা যে কোনো একটা কর্ণ নিলাম। এটা আয়তক্ষেত্রে কর্ণ দুটোর দৈর্ঘ্যই সমান হবে। তো কর্ণ কি করে বের করবো আমরা? এখানে দেখতে পাচ্ছি যে এই চিত্রটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব যে আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের স্কয়ার সমান কি পেয়ে যাবো আমরা? দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। সেটা কি করে পাচ্ছি আমরা? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে এখানে আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে আয়তক্ষেত্রের কর্ণর স্কয়ার সমান লম্ব মানে প্রস্থ আর ভূমি মানেই দৈর্ঘ্য। তাহলে সেটা লিখছি আমরা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আমরা কি পেয়ে যাব? তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান কি হয়ে যাবে? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এইটা ইউজ করে আমরা ডিরেক্ট তাহলে পরে আয়তক্ষেত্রের কর্ণ আমরা বের করতে পারবো। ওকে, অথবা আমরা এইটা ইউজ করব আয়তক্ষেত্রের কর্ণের স্কয়ার সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এখানে তিনটে টার্ম থাকছে, একটা হচ্ছে কর্ণ, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। এই তিনটের মধ্যে যে কোনো দুটো বলে দেওয়া থাকবে, হয়তো দৈর্ঘ্য বলে দেওয়া আছে, কর্ণ বলে দেওয়া আছে। তাহলে প্রস্থ বের করতে পারবো আমরা। প্রস্থ বলে দেওয়া আছে, কর্ণ বলে দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য বের করতে পারবো আমরা। তাহলে আমরা যে কোনো দুটো জানলে আমরা আরেকটা বের করতে পারবো আমরা। তাহলে এটা অথবা এই ফর্মুলাটা ইউজ করবো আমরা। ওকে, এরপরে আমরা বর্গক্ষেত্রের কর্ণ কি করে বের করব সেটা শিখে নিই। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ক্ষেত্রে তাহলে আমরা একটা বর্গক্ষেত্রে আঁকি। তাহলে এটা মনে করছে একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা। তাহলে এই বর্গক্ষেত্রে তাহলে এটা হচ্ছে কর্ণ, আর বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান হয়। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ আর কিছু থাকে না, এখানে প্রত্যেকটাকে বাহুর দৈর্ঘ্য বাহু বলা হয়। 4টে এখানে বাহু। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হবে? তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হয়ে যাবে? বা কর্ণ স্কয়ার আমরা লিখছি, তাহলে কি হয়ে যাচ্ছে? বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। এটাও বাহু, এটাও সেই সমান দৈর্ঘ্যের বাহু, দুটো সমান দৈর্ঘ্যের। তাহলে পরে আমরা এখানে কর্ণ সমান কি পেয়ে যাব? তাহলে কর্ণ সমান রুট ওভার বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে কি হয়? 2 বাহু স্কয়ার। কি হবে এটা? রুট ওভার 2 ইন্টু বাহু, এটা হচ্ছে। বা সেটাকে লিখতে পারি আমরা বাহু ইন্টু রুট 2। অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ বের করার জন্য বাহুকে যদি আমরা রুট 2 দিয়ে গুণ করি তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে যাব। অথবা যদি বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে দেওয়া থাকে সেটাকে যদি আমরা রুট 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা বাহু পেয়ে যাব। উদাহরণস্বরূপ আমরা একটা বলছি, ধরে নাও যে একটা বর্গক্ষেত্রের কর্ণ বলে দেওয়া আছে 20 রুট 2। তাহলে বাহু কত হবে? তাহলে সেক্ষেত্রে ভাগ করবো এটা, তাহলে কত হবে? 20 হবে। যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 12 বলে দেওয়া থাকে তাহলে পরে কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হয়ে যাবে তাহলে কত? রুট 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 12 রুট 2 এটা হবে। তাহলে আবারও বলছি, বাহুকে যদি আমরা রুট 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কর্ণ। বাহু গুণিত রুট 2 সমান পেয়ে যাচ্ছি আমরা কর্ণ। আবার কর্ণকে যদি আমরা রুট 2 দিয়ে কি ভাগ করি, তাহলে এটা থেকে এটা পেতে গেলে ভাগ যদি করি তাহলে আমরা বাহু পেয়ে যাবো। এটা অথবা এটা সবগুলোতে সমান, তাহলে আমরা বাহু পেয়ে যাবো একটা বর্গক্ষেত্রে। ওকে,
এইটুকু আমরা ভালোভাবে শিখে নিতে পারলে পরের অঙ্কগুলো আমরা এমনি খুব সহজে ইজিলি আমরা অঙ্কগুলো করে দিতে পারবো। তাহলে এবার আমরা 12 নম্বর অঙ্কটা পড়ি। বলছে সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে একটা বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই মনে করছি যে একটা বর্গাকার বাগান, তাহলে সেই বর্গাকার বাগানের, তো এই বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই হচ্ছে 2.5 মিটার চওড়া, তাহলে এদিকেও 2.5 মিটার চওড়া রাস্তা হবে। তাহলে এইভাবে, এদিকেও 2.5 মিটার, এইভাবে এদিকেও 2.5 মিটার, এই হচ্ছে 2.5 মিটার চওড়া রাস্তা। তাহলে এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে রাস্তা। তো এই রাস্তার ক্ষেত্রফল বলে দিল 165 বর্গ মিটার। আমাদের বের করতে হবে কি, বাগানটির ক্ষেত্রফল বের করতে হবে। এই পোর্শনটা বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাগানটির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি লাগবে, বাহু লাগবে। বাহু না হলে তো আমরা পারবো না বের করতে। বাহু স্কয়ার অর্থাৎ বাহু লাগবে। তাহলে বাহু আমরা কি করে বের করব, তাহলে বাহু বের করার জন্য আমরা ধরে নিচ্ছি যে বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কি এক্স মিটার। তাহলে ধরি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে, এক্স স্কয়ার বর্গ মিটার। রাস্তা সহ বাগানের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এদিকে 2.5 এদিকে 2.5 বেড়েছে, তাহলে 2 গুণিত 2.5, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 5 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান এক্স প্লাস 5 হোল স্কয়ার বর্গ মিটার। এবার আমরা কি করব, তাহলে প্রশ্ন অনুসারে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রশ্ন অনুসারে কি হয়ে যাবে, এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু কত হবে, 165। এটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এটা শুধু বাগানের ক্ষেত্রফল। তাহলে বাদ দিলেই আমরা বাগানের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে সেটা সমান করে দিলাম। এরপর আমরা এটা সমাধান করব। তাহলে সমাধান করলে কি পাবো, এক্স স্কয়ার প্লাস এটা 10x প্লাস 25 মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 165। জাস্ট এটা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় ভেঙেছি। বা তাহলে এক্স স্কয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে 10x ইকুয়ালস টু 165 মাইনাস 25, বা তাহলে এক্স ওয়ান কত হয়ে যাবে, এটা বাদ দেবো আমরা। তাহলে এটা পাচ্ছি 140/10, তাহলে এটা সমান হবে 14। তাহলে এটা হচ্ছে 14। অতএব বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে অতএব বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য 14 মিটার। তাহলে চেয়েছে আমাদের কাছে ক্ষেত্রফল, বর্গাকার বাগানের ক্ষেত্রফল, তাহলে 14 স্কয়ার বর্গমিটার সমান তাহলে কত হয়, 196 বর্গমিটার। আর কি চেয়েছে, বর্গাকার বাগানের কর্ণ। তো বর্গাকার বাগানের কর্ণ তাহলে কত হবে, তাহলে 14 সঙ্গে বাহুর সঙ্গে √2 দিয়ে গুণ করতে হবে। তো আমরা বর্গাকার বাগানের কর্ণ লিখে নেব 14 ইন্টু √2 মিটার। আমরা এখানে লিখে নিতে পারি কর্ণ সমান বাহু ইন্টু √2, অথবা চাইলে তোমরা বের করে দেখাতে পারো 14 ইন্টু √2 সেটা আসবে। এবার আমরা 13 নম্বরের অঙ্কটি করব। তো 13 নম্বর অঙ্কটি কি বলছে, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 √2 মিটার।
তাহলে বর্গাকার জমি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 20 √2 মিটার। তাহলে পরে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত হবে? গুড, 20 মিটার। তাহলে তার 4 ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। তাহলে পাঁচিল দিয়ে ঘিরতে মানে কি, আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা কত হয়ে যাবে? 4 গুণিত কি একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণিত 20, 80 মিটার। তাহলে 80 মিটার পাঁচিল দিতে হবে। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে ঘাস বসানোর জন্য আমরা কোনটা ইউজ করব, পরিসীমা নাকি ক্ষেত্রফল? নিশ্চয়ই একটা বর্গাকার জমিতে আমরা পুরো জায়গাতেই ঘাস লাগাবো তার ক্ষেত্রফলে, তাহলে কি ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা পেয়েছি আমরা 20, তাহলে ক্ষেত্রফল কত হবে? 420 স্কোয়ার, অর্থাৎ 400 বর্গমিটার। তাহলে 400 বর্গমিটার জমিতে ঘাস বসবে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পরে প্রতি মিটারে 20 টাকা করে খরচ হয়, তাহলে মোট খরচ কত হবে? 400 ইন্টু 20, তাহলে সেটা হবে 8000 টাকা। আমরা এত বড় একটা অঙ্ক মুখে মুখেই সলভ করে ফেললাম। তো তোমরা এটা বাড়িতে নিজেরা করবে। আমি এরপরে 14 নম্বরের অঙ্কটা পড়ব। আমাদের আয়তকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব, কর্ণ বরাবর বেড়া দেবে। তাহলে কি বাগান? আয়তকার বাগানের। আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার। তাহলে আমরা কর্ণ পেয়ে যাব। আয়তকার বাগানের কর্ণ কি বলেছি? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। অথবা আমরা লিখতে পারি যে আয়তকার বাগানের কর্ণ স্কোয়ার সমান হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আয়তকার বাগানের কর্ণ সমান √12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাহলে বেড়ার দৈর্ঘ্য পেয়ে যাব। এরপরে আরো একটি কোশ্চেন জিজ্ঞেস করছে, বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। তাহলে একটু চিত্রের মাধ্যমে আমি এটা দেখিয়ে দিই। তাহলে এই হচ্ছে একটা আয়তকার বাগান। তাহলে এই আয়তকার বাগানের দৈর্ঘ্য বলেছে 12 মিটার, প্রস্থ বলেছে 7 মিটার। তার কর্ণ, তাহলে এটা হচ্ছে তার কর্ণ। তাহলে কর্ণটা পেয়ে যাবো আমরা। তাহলে √12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার কত আসবে? এটা 12 স্কোয়ার মানে হয় 144, 144, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে এটা আসছে 193। তাহলে এটা আসবে √193, তার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে √193 মিটার বেড়া দিতে হবে। এবার তারপর নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে যে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। তাহলে এই যে কর্ণটা কি করলো, এই বেড়াটা কি করলো, দুটো ত্রিভুজে ভাগ করে দিল। এটা একটা আর এটা একটা অংশ। এই অংশ দুটোর পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা কি হবে? সমান হবে, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের যোগফল হচ্ছে কি, এখানে বাহুগুলোর দৈর্ঘ্য যোগফলে হয়ে যাবে তার পরিসীমা। তাহলে তার পরিসীমা কত হবে? 12 + 7 যোগ এখানে √193। তাহলে সেক্ষেত্রে পরিসীমা হয়ে যাবে 12 + 7 যোগ √193, অর্থাৎ 19 যোগ √193 মিটার। এইটা হয়ে যাবে পরিসীমা। এবার আমরা 15 নম্বরের অঙ্কটি শুরু করব। মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি × 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চাই। প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করি। তাহলে এখানে পরিসীমা বলে দিয়েছে এবং দৈর্ঘ্য প্রস্থ বলে দেয়নি, তাদের অনুপাত বলে দিয়েছে। তাহলে অনুপাত এভাবে বলে দিলে আমরা ধরে নেব এটা 9x, এটা 5x। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে অঙ্কটা শুরু করা যাক। আমরা মনে করছি এটা হচ্ছে সেই বড় হল ঘরের, আয়তকার বড় হল ঘরের এটা মেঝে। তাহলে এটা 9:5 বলে দিয়েছে, তাহলে এটা 9x, এটা 5x, আমরা এইভাবে ধরে নেব। তাহলে আমরা লিখে নিই আগে যে ধরি আয়তকার হল ঘরের দৈর্ঘ্য 9x মিটার, প্রস্থ 5x মিটার, পরিসীমা দিয়ে দিয়েছে 140 মিটার। তাহলে কি লিখবো আমরা? অতএব 2 ×
দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 9x প্লাস 5x সমান কি পাবো আমরা 140, বা তাহলে এখান থেকে পাবো 2 ইন্টু 14x সমান 140, বা তাহলে x সমান কি পেয়ে যাবো আমরা 140 বাই 2 গুণিত 14, তাহলে 14 দিয়ে কাটলে এটা 10 আর 2 দিয়ে কাটলে এটা 5। তাহলে x সমান 5 পাচ্ছি, হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ নয় কিন্তু, তাহলে দৈর্ঘ্য কত হবে 9 ইন্টু x অর্থাৎ 9 ইন্টু 5। তাহলে লিখি অতএব, তো এবার আমাদের কি করতে হবে, আমরা ক্ষেত্রফল বের করব, কেননা বলেছে যে মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চাই। তার মানে কি ক্ষেত্রফল বের করতে হবে, এবং সেখানে টালির একটার ক্ষেত্রফল হবে 25 সেমি ইন্টু 20 সেমি, তাহলে সেমিতে সেগুলো বলেছে, তাহলে আমরা এগুলো পেয়েছি আবার মিটারে, তাহলে এগুলো আমরা সেমিতে কনভার্ট করে নিই। তাহলে মিটারকে সেমি করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা হচ্ছে সেমি, সমান এটা পাচ্ছি আমরা এত সেমি, এটাও আমরা পাবো 25 ইন্টু 100 সেমি সমান হচ্ছে 2500 সেমি। ওকে, অতএব হল ঘরের ক্ষেত্রফল তাহলে কত হবে 4500 4500 ইন্টু 2500 বর্গ সেমি। তাহলে লিখবো আমরা হল ঘরে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকার টালি বসালে টালি লাগবে, কতটি টালি লাগবে, তাহলে আমরা কি পাবো, তাহলে মোট ক্ষেত্রফলকে একটা টালি ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, 4500 ইন্টু 2500 বাই হচ্ছে 25 ইন্টু 20, কাটাকুটি করব এই জন্য আমরা এখানে গুণ করে নিই, এভাবে রেখে দিয়েছি। তাহলে এত টি হবে সংখ্যা আসবে, তাহলে পরে আমরা এই 25 কাটবো, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 100, এবং এই 20 দিয়ে 100 কাটলে পাচ্ছি আমরা 5, তাহলে এটা গুণ করে নিই, তাহলে এটা পাচ্ছি 22,500টি টালি লাগবে। তো এবার আমাদের কি করতে হবে, বলেছে যে প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে। তাহলে আমরা এটা ঐকিক নিয়মের সাহায্যে করে নেব। আমরা এবার ঐকিক নিয়মের সাহায্যে এটা করে নিয়েছি। 100টি টালির দাম 500 টাকা, একটি টালির দাম 500 বাই 100 টাকা, তাহলে 22,500টি টালির দাম 22,500 ইন্টু 500 বাই 100 কাটাকাটি করলে পারে এবং গুণ করলে আসবে 1,12,500 টাকা। অতএব টালি বসাতে খরচ হবে 1,12,500 টাকা। এর পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলি করব।